আমরা মানুষ এই গ্রহের সবচেয়ে প্রভাবশালী প্রাণী, কিন্তু কিভাবে? ইউভাল নোয়া হারারির যুগান্তকারী বই সেপিয়েন্সের উপর ভিত্তি করে এই বিশ্লেষণে আমরা মানবজাতির অবিশ্বাস্য এক উত্থানের গল্প বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের এই অসাধারণ যাত্রা। আচ্ছা, আমাদের ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে কিন্তু আমরা শিকারই ছিলাম না, উল্টো আমরাই ছিলাম শিকার। তাহলে কিভাবে আমরা সাধারণ একটা প্রাণী থেকে এই গ্রহের একছত্র অধিপতি হয়ে উঠলাম? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আচ্ছা, একটা দারুণ ব্যাপার কি জানেন? এটা অনেকটা একটা পারিবারিক রহস্যের মতো। আমরা তো সবসময় ভাবি যে পৃথিবীতে আমরাই একমাত্র মানব প্রজাতি, কিন্তু সত্যিটা হলো ইতিহাসের প্রায় পুরোটা সময় জুড়েই আমরা একা ছিলাম না। আমাদের আরও অনেক ভাইবোন ছিল। লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে একই সময়ে বিভিন্ন প্রজাতির মানুষ একসাথে বসবাস করত। ব্যাপারটা ভাবলেই কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? মানব বিবর্তনের ইতিহাসটা আসলে কোনো সরল রেখা নয়, বরং এটা একটা বিশাল পারিবারিক গাছের মতো, যার অনেক ডালপালা ছিল। এই টাইমলাইনটা দেখলে আমাদের অবস্থানটা আরও পরিষ্কার হবে। প্রায় ২৫ লাখ বছর আগে আফ্রিকায় প্রথম মানুষের আবির্ভাব হয়, আর আমরা হোমোসেপিয়েন্স এসেছি মাত্র ২ লক্ষ বছর আগে। ভাবা যায়? তার মানে নেয়ান্ডারথালদের মতো অন্যান্য মানব প্রজাতির সাথে আমরা হাজার হাজার বছর ধরে একই গ্রহে ছিলাম। আমরা ছিলাম এই গ্রহের নতুন বাসিন্দা, নতুন অতিথি। চলুন তো আমাদের হারিয়ে যাওয়া কিছু আত্মীয় স্বজনের সাথে পরিচয় করা যাক। যেমন ধরুন হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস, এরা ছিল ইউরোপের বরফ যুগের জাঁদরোল শিকারী। অথবা হোমো ইরেক্টাস, যারা প্রায় ২০ লক্ষ বছর টিকেছিল, যা আমাদের সেপিয়েন্সদের থেকে অনেক অনেক বেশি। এমনকি ইন্দোনেশিয়ার এক দ্বীপে থাকত মাত্র ১ মিটার লম্বা বামন প্রজাতির মানুষ, যাদেরকে হবিট বলা হয়। তাহলে প্রশ্ন হল, এমন কি ছিল আমাদের মধ্যে যা অন্যদের থেকে আমাদের আলাদা করে দিল? প্রথম বড় কারণটা ছিল আমাদের মস্তিষ্ক। কিন্তু এই বিশাল মস্তিষ্ক পাওয়াটা ছিল একটা দামি আপগ্রেডের মতো, যার জন্য কিন্তু আমাদের বিশাল একটা দামও দিতে হয়েছে। একবার ভাবুন তো, আমাদের মস্তিষ্ক শরীরের ওজনের মাত্র ২ থেকে ৩%, অথচ এটা আমাদের শরীরের মোট শক্তির ২৫% একাই খরচ করে ফেলে। এটা কিন্তু অন্য যে কোনো প্রাণীর তুলনায় অবিশ্বাস্য রকম বেশি। আসলে এটা ছিল একটা লেনদেনের মতো। বড় মস্তিষ্কের বিনিময়ে আমরা পেয়েছি উন্নত চিন্তাশক্তি, জটিল সব যন্ত্রপাতি বানানোর ক্ষমতা। কিন্তু এর জন্য আমাদের শারীরিক শক্তিকে বিসর্জন দিতে হয়েছে। আমাদের পেশিগুলো গেছে দুর্বল হয়ে, আর মস্তিষ্কের খোরাক জোগানোর জন্য খাবারের পেছনে অনেক বেশি সময় দিতে হয়েছে। সোজা কথায়, একটা শিম্পাঞ্জি হয়তো আমাদের সাথে তর্কে পারত না, কিন্তু গায়ের জোরে ছিঁড়ে ফেলতে পারত। আমাদের দ্বিতীয় বড় যে পরিবর্তনটা, সেটা হলো ২ পায়ে সোজা হয়ে দাঁড়ানো। এটা আমাদের অনেক সুবিধা দিয়েছিল ঠিকই, কিন্তু এটারও বেশ কিছু লুকানো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। দেখুন, সোজা হয়ে হাঁটার সবচেয়ে বড় সুবিধেটা কি ছিল? আমাদের হাত দুটো একদম ফ্রি হয়ে গেল। যেহেতু হাঁটার কাজে হাতের আর দরকার পড়ছিল না, আমরা সেই হাত দিয়ে সূক্ষ্ম যন্ত্রপাতি বানানো শিখলাম, ইশারা করতে শিখলাম, আর চারপাশের জগৎকে নিয়ন্ত্রণ করতে শিখলাম। এই গুহাচিত্রের হাতের ছাপগুলো যেন তারই এক প্রাচীন প্রমাণ। কিন্তু এই সুবিধার জন্য আমাদের একটা বিশাল মূল্যও দিতে হয়েছে। আমাদের কঙ্কাল তো আসলে ৪ পায়ে হাঁটার জন্য তৈরি হয়েছিল, ২ পায়ে নয়। এ কারণে পিঠ ব্যথা আর ঘাড় শক্ত হয়ে যাওয়াটা মানুষের একটা চিরস্থায়ী সমস্যা। আর নারীদের জন্য তো বিষয়টা আরও অনেক বেশি কঠিন ছিল। সোজা হয়ে দাঁড়ানোর জন্য তাদের কোমর সরু হয়ে যায়, যা সন্তান জন্মদানকে একটা ভীষণ বিপজ্জনক ব্যাপারে পরিণত করে। বিবর্তন কিন্তু এই সমস্যার একটা বেশ অদ্ভুত সমাধান বের করল। মানব শিশুরা অপরিণত অবস্থায় জন্মায়। এই উদ্ধৃতিটি দারুণভাবে বিষয়টি ব্যাখ্যা করে। মানুষ অপরিণত অবস্থায় জন্মায়, চুল্লি থেকে বের হওয়া গলিত কাচের মতো। তাদের আশ্চর্যজনক স্বাধীনতার সাথে ঘোরানো, প্রসারিত এবং আকার দেওয়া যায়। জন্মের সময় এই যে অসহায় অবস্থা, এটাই একদিকে যেমন আমাদের দুর্বলতা, ঠিক তেমনি এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি। কারণ এর ফলে আমরা সামাজিকভাবে অনেক কিছু শিখতে পারি আর নিজেদেরকে গড়ে তুলতে পারি। তো এখন আমরা আসছি ইতিহাসের সবচেয়ে নাটকীয় একটা পর্বে। লক্ষ লক্ষ বছর ধরে খাদ্য শৃঙ্খলের মাঝামাঝি থাকা একটা প্রাণী কিভাবে হঠাৎ করে একেবারে শীর্ষে উঠে গেল। এটা ছিল একটা ভীষণ বিপজ্জনক প্রমোশন। ভাবুন তো, লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কিন্তু খাদ্য শৃঙ্খলের ঠিক মাঝখানে ছিল। আমরা ছোটখাটো প্রাণীর শিকার করতাম, আর সিংহ বা বাঘের মতো বড় শিকারীদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতাম। আমরা সবসময় একটা ভয়ে থাকতাম, কখন না আবার নিজেরাই অন্যের খাবার হয়ে যায়। আর তারপর ভূতাত্ত্বিক সময়ের হিসাবে বলতে গেলে একেবারে চোখের পলকে আমরা সোজা শীর্ষে লাফ দিয়ে উঠলাম। এই উত্থানটা এতটাই দ্রুত ছিল যে আমাদের চারপাশের ইকোসিস্টেম এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কোনো সুযোগই পায়নি।
এমনকি আমাদের নিজেদের মনও এই বিশাল ক্ষমতার জন্য মোটেই তৈরি ছিল না। আচ্ছা, এত দ্রুত যে আমরা শীর্ষে উঠে গেলাম, এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কী ছিল? ক্ষমতার চূড়ায় পৌঁছেও কেন আমরা এত উদ্বিগ্ন একটা প্রজাতি? চলুন এই শেষ অংশের সেই রহস্যটাই একটু খুঁজে দেখি। হারারি এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, হোমো স্যাপিয়েন্স ছিল একটি বানার রিপাবলিকের স্বৈরশাসকের মতো। কিছুদিন আগেও সাভানার দুর্বল প্রাণীদের একজন হওয়ায় আমরা নিজেদের অবস্থান নিয়ে ভয় এবং উদ্বেগে পূর্ণ। ব্যাপারটা অনেকটা হুট করে ক্ষমতায় আসা কোনো স্বৈরশাসকের মতো, যে নিজের পজিশন নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকে। আমরাও ঠিক তেমনই। আর এই বিষয়টাকেই আমাদের বুঝতে হবে। আমরা কোনোদিনই সেই দুর্বল প্রাণীর ভয়টা মন থেকে মুছে ফেলতে পারিনি, কিন্তু আমাদের হাতে চলে এসেছে প্রায় ঈশ্বরের মতো ক্ষমতা। আর এই ভয় আর ক্ষমতার যে ভয়ঙ্কর মিশ্রণ, এটাই আমাদের এতটা নিষ্ঠুর আর ধ্বংসাত্মক করে তুলেছে। আর এখানেই হারারি আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করান। অসন্তুষ্ট এবং দায়িত্বজ্ঞানহীন দেবতাদের চেয়ে বিপজ্জনক আর কি হতে পারে, যারা নিজেরাই জানে না তারা কি চায়? এই প্রশ্নটি নিয়েই আজকের মতো আমাদের এই আলোচনা শেষ হচ্ছে। এর চেয়ে ভাবার মতো বড় প্রশ্ন আর কি হতে পারে বলুন?